ইরানকে আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, হামলা বন্ধের শর্ত ইরানের। ইসরায়েলপন্থী জাতিসংঘ সংস্থা IAEA প্রধান বলেছেন, ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে সক্ষম। দাবিকে মিথ্যা আখ্যায়িত ইরানের। ইউক্রেনে ব্যাপক বিমান হামলায় রাশিয়ার বিধ্বস্ত F-16 ফাইটার জেট, নিহত পাইলট। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে আবার আক্রমণ শুরু হামাসের। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে ইরানের সাথে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। কোনো একটি আরব রাষ্ট্রের মাধ্যমে ইরানকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত বিবিসির কাছে এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন। মাজিদ তখত বলেন, ট্রাম্প প্রশাসন আমাদেরকে তৃতীয় পক্ষের মাধ্যমে পুনরায় আলোচনার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র আমাদেরকে বলেছে তারা ইরানের রেজিম চেঞ্জ চায় না এবং শীর্ষ নেতা আলী খামেনিকেও হত্যা করতে চায় না। মজিদ তখত বলেন, আলোচনা শুরুর আগে আমাদের দাবি হল ইরানে হামলা বন্ধের অঙ্গীকার করতে হবে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের দাবি হল আমাদেরকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। যদি আমরা এটা সম্পূর্ণরূপে বন্ধ না করি, তাহলে আমাদের বিরুদ্ধে সে বোমা হামলার হুমকি দিচ্ছে। এটা জোর যার মুল্লুক তার নীতি, এটা জঙ্গলের নীতি, এটা কোনো কূটনীতির ভাষা হতে পারে না। এ ধরনের হুমকি দিয়ে দাবি আদায় করা গেলে আলোচনার তো আর কোনো সুযোগ থাকে না এবং আলোচনার প্রস্তাবেরও কোনো মানে হয় না। মজিদ তখত বলেন, আমরা তো আগেও পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয় চুক্তি করেছিলাম যুক্তরাষ্ট্রসহ 6 জাতির সাথে। সে চুক্তি তো আমরা বাতিল করিনি, ট্রাম্প প্রশাসনই তা বাতিল করেছিল। আমরা সেখানে তাদের এমন শর্ত মেনে নিয়েছিলাম যেখানে আমাদেরকে মাত্র 3.6% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হয়েছিল। আমরা সেটি মেনে নিয়েছিলাম। আমরা প্রমাণ করেছি আমরা পারমাণবিক বোমা বানানোর বিরুদ্ধে। কিন্তু ইরান জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য ষড়যন্ত্রকারীরা নানা ধরনের মিথ্যা অজুহাতে আমাদের বিরুদ্ধে আক্রমণের পথ খুঁজছে অনবরত এবং হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ বিষয়ক এক প্রশ্নের জবাবে মাজিদ তখত বলেন, এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর। যতক্ষণ না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা করবে, ততক্ষণ ইরান তাদের বিরুদ্ধে হামলা করবে। তারা যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে আমরাও পাল্টা আক্রমণ করব। আমরা যুদ্ধ চাই না। সিএনএনের এক খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একটি প্রস্তাব তৈরি করেছে যেখানে বলা হয়েছে, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ পুরোপুরি পরিত্যাগ করতে রাজি হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদেরকে নগদ $30 বিলিয়ন সহায়তা দেবে। আর এই সহায়তা দেওয়া হবে তাদের বেসামরিক পারমাণবিক কার্যক্রম পরিচালনার জন্য, যা থাকবে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে। একই সাথে ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা। অবমুক্ত করা হবে ইরানের বিপুল পরিমাণ জব্দকৃত সম্পত্তি। জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের হামলায় তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে সত্য, তবে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। ইরান চাইলে কয়েক মাসের মধ্যে আবার এই কার্যক্রম শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের CBS টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন রাফায়েল গ্রোসি। রাফায়েল গ্রোসি একজন ইসরায়েলপন্থী এবং ইরানে হামলার পক্ষে ব্যবহার করেছেন জাতিসংঘ সংস্থাকে। 13 জুন ইসরায়েল ইরানে হামলার পক্ষে IAEA এক বিবৃতিকে জানায়, ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম, যা পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি। ইরানের কাছে বর্তমানে 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে কয়েক সপ্তাহের মধ্যে 10টি পারমাণবিক বোমা তৈরি করা যায়। IAEA প্রধানের এই দাবিকে অজুহাত হিসেবে সামনে রেখে 13 জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এরপর এই হামলায় ইসরায়েলের সাথে যোগ দেয় যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্রের সমস্ত গোয়েন্দা সংস্থার তথ্য হল, ইরান রাতারাতি পারমাণবিক বোমা অর্জনে সক্ষম এমন কোনো তথ্য নেই তাদের কাছে। 21 জুন যুক্তরাষ্ট্র ইরানে হামলার পর ট্রাম্প প্রশাসন দাবি করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কয়েক দশকের জন্য পিছিয়ে গেছে। এরপর যুক্তরাষ্ট্রের সেনা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এক গোপন রিপোর্টে বলা হয়, 21 জুন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি। গোপন এ খবর প্রথম প্রকাশ করে CNN। এবার জাতিসংঘ সংস্থার ইসরায়েলপন্থী প্রধান নিজস্ব কোনো অনুসন্ধান ও তথ্য প্রমাণ ছাড়া আবার আন্দাজে একটি দাবি নিয়ে সামনে হাজির হয়েছেন। পেন্টাগন, ইসরায়েল সহ অনেকের সুরে তিনিও দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি এবং ইরান কয়েক মাসের মধ্যে আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে সক্ষম।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর সেখানে এখন পর্যন্ত যায়নি জাতিসংঘ সংস্থার কোনো লোকজন সহ অন্য কেউ। কোনো পরিদর্শন, তদন্ত ও প্রমাণ ছাড়া জাতিসংঘ সংস্থার মতো প্রতিষ্ঠান প্রধানের এ ধরনের দাবি নিয়ে তীব্র বিতর্ক চলছে। বিশ্লেষকদের মতে ইরান যদি কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে সক্ষম হয়, তবু কোনো প্রমাণ ছাড়া IAEA প্রধানের এ ধরনের দাবি করার কোনো এখতিয়ার নেই। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত বলেছেন, ইরান পারমাণবিক বোমা বানানোর কাছাকাছি এই দাবি যারা করে তারা সম্পূর্ণ আন্দাজ এবং অনুমানের উপর নির্ভরশীল, তারা মিথ্যাচারে লিপ্ত। রোববার বিবিসিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাজিদ তখত বলেছেন, ইরান অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে। আর আমাদের এই কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোনো বোমা বানানোর উদ্দেশ্যে নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি এক বিবৃতিতে বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করছে আর এটি গোপন কিছু নয়। কিন্তু আমাদের কাছে পারমাণবিক বোমা বানানোর মতো সমৃদ্ধ ইউরেনিয়াম নেই। আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনো বোমা বানানোর উদ্দেশ্যে নয়, এটি আমরা 3 দশক ধরে বলে আসছি গোটা বিশ্ববাসীকে। কিন্তু কেউ যদি সেটা বিশ্বাস না করে তাহলে সেটা তাদের সমস্যা। ইসমাইল বাঘেরি বলেন, বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনা আমাদের অধিকার এবং আমরা এটা করে যাব। আমাদের কাছে বোমা বানানোর মতো ইউরেনিয়াম রয়েছে এবং আমরা উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারি। এ মিথ্যা দাবি যুগের পর যুগ ধরে করে আসছে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলছি, পারলে তারা একটি প্রমাণ হাজির করুক যে আমাদের পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রয়েছে। শনিবার রাতে ইউক্রেনে ব্যাপক ভিত্তিক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের একটি F-16 ফাইটার জেট। নিহত হয়েছে যুদ্ধবিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তিমেনকো। এ নিয়ে রাশিয়ার হামলায় ইউক্রেনের 4টি F-16 ফাইটার জেট বিধ্বস্ত হল। 2022 সালে যুদ্ধ শুরুর পর শনিবার রাতের বিমান হামলা ছিল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অন্যতম বড় একটি অভিযান। ইউক্রেন আর্মির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার শেষ রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মিকোলাইভ, দিনিপো পেট্রোভস্কি সহ 6টি অঞ্চলে 5 শতাধিক ড্রোন এবং 60টি মিসাইল হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিঞ্ঝাল হাইপারসনিক মিসাইল, প্রিসিশন গাইডেড ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও আত্মঘাতী ড্রোনের সাহায্যে শনিবার রাতে হামলা চালানো হয়েছে ইউক্রেনে। এই হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের মিলিটারি ইন্ডাস্ট্রি ধ্বংস করা। অপরদিকে ফ্রন্ট লাইনেও তীব্র আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেন সেনাপ্রধান আলেকজান্ডার সিকোরস্কি বলেছেন, কেবলমাত্র ডোনেস্ক ফ্রন্ট লাইনে রাশিয়া 1,10,000 সেনা নিয়ে অভিযান পরিচালনা করছে। প্রতিদিন ডোনেস্ক সীমান্তে কমপক্ষে 50টি সংঘর্ষের ঘটনা ঘটছে। সুমি সীমান্তেও রাশিয়া বিপুল সংখ্যক সেনা নিয়ে ইউক্রেনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তবে সেখানে আমরা তাদের অগ্রযাত্রা প্রতিহত করেছি। এদিকে রোববার গোটা ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, গোটা ইউক্রেনই আমাদের, আর ইউক্রেন এবং রাশিয়ার মানুষের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নেই, তারা সবাই এক, সবাই রাশিয়ান। ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তারা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার চ্যানেল 12-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে। তিনি ইসরায়েলকে পুরোপুরি 2 ভাগে বিভক্ত করেছেন। এক পক্ষ তার কট্টর সমর্থনকারী যারা যুদ্ধের পক্ষে, আরেক পক্ষ তার কট্টর বিরোধী যারা যুদ্ধের বিরুদ্ধে। নাফতালি বেনেট বলেন, নেতানিয়াহুর অনেক আগে উচিত ছিল গাজায় হামাসের সাথে চুক্তি করা। তাদের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করা সঠিক হয়নি। তবে নেতানিয়াহুর ইরান আক্রমণ সমর্থন করে নাফতালি বেনেট বলেন, আমি ক্ষমতায় থাকতেই ইরান আক্রমণের ভিত্তি রচনা করেছিলাম, তা না হলে সে ইরান আক্রমণ করতে পারত না। নাফতালি বেনেট নেতানিয়াহুর প্রতি দাবি জানিয়ে বলেন, গাজার ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব পরবর্তী ইসরায়েলি সরকারের হাতে ছেড়ে দিয়ে আপনি বিদায় হন। শনিবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননে। গাজায়ও প্রতিদিন হত্যা করছে 70 থেকে 80 জন ফিলিস্তিনি। রোববারও ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 72 জন ফিলিস্তিনি। এর মধ্যে কয়েকজন রয়েছে যারা ত্রাণ আনতে গিয়ে ইসরায়েল আর্মির গুলিতে নিহত হয়েছে। এদিকে কয়েক মাস বিরতির পর গাজায় ইসরায়েল আর্মির বিরুদ্ধে আবার জোর অপারেশন শুরু করেছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস। প্রায় প্রতিদিনই গাজার কোথাও না কোথাও তারা হামলা পরিচালনা করছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে। রোববার উত্তর গাজায় কাসাম ব্রিগেডসের হামলায় নিহত হয়েছে এক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি গাজার কয়েকটি এলাকা থেকে সমস্ত ফিলিস্তিনিদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ জারি করেছে রোববার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিশর এবং যুক্তরাষ্ট্র নতুন করে চেষ্টা করছে গাজায় যুদ্ধবিরতি কার্যক্রমের লক্ষ্যে। আজ এখানেই শেষ করছি।
সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।